শিট 2 এর জেড নাম্বার প্রবলেমটা দেখি আমরা। জেড নাম্বার প্রবলেমে কি বলতেছে খেয়াল করো যে দুইটা নাম্বার দেওয়া আছে কে আর এস। ডিটারমাইন হাউ মেনি ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স ওয়াই জেড সাচ দ্যাট এক্স ওয়াই জেড এর ভ্যালু 0 থেকে কে এর মধ্যে থাকবে এবং এক্স ওয়াই জেড এর ভ্যালুর যোগফল এস হবে। আচ্ছা, আমি সরাসরি একটা কেস নিয়ে এক্সাম্পল দেই, তাহলে একটু ইজি হবে। ধরো কে এর মান হচ্ছে 3 আর এস এর মান হচ্ছে ধরো 6। কে এর মান 3 মানে আমি এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা নেব। এক্স ওয়াই জেড এর মান হবে কি 0 0 0 0 0 1 0 0 2 0 0 3 0 1 0 0 1 1 0 1 2 0 1 3 0 2 0 0 2 1 0 2 2 0 2 3 এরকম করে করে আরো অনেক কিছু হতে পারে না? 0 3 0 0 3 1 0 3 2 0 3 3 এরকম করতে করতে তারপর এই x এর মান y এর মান z এর মান ম্যাক্সিমাম 3 পর্যন্ত যাবে। যেমন এখানে 3 চলে আসছে তো আর এখানে 3 হবে না, মানে 3 এর উপরে আর যাবে না y এর মান। ঠিক আছে, এরপরে আবার x y z এর মান শুরু হবে এখান থেকে 1 0 0 1 0 1 1 0 2 1 0 3 এরকম যাবে। সরি, এগুলো 1 1 0 2 1 0 3 1 1 0 1 1 1 এরকম করে করে যাবে। অর্থাৎ x y z এই তিনটার মান 0 থেকে শুরু করে 3 পর্যন্ত যা যা আছে সবগুলো হইতে পারে। এরকম কি কি কম্বিনেশন হইতে পারে সবগুলো ধরো আমি বের করলাম। এখানের মধ্যে যেই যেই কম্বিনেশনে তিনটার যোগফল 6 ওগুলো বের করতে হবে। যেমন এখানে তিনটার যোগফল 6 0 3 3 এটাতে। তারপর যেমন এখানে কোন একটাতে ধরো 1 2 3 এরকম একটা কেসও তিনটার মান 6 হবে। তারপরে ধরো আরো কোন একটা কেস যে 1 তারপরে কি 1 2 না সরি 2 2 2 এটাতেও তিনটার মান 6 হবে। 2 3 1 এটাতেও তিনটার মান 6 হবে। এরকম আরো কিছু কেস থাকতে পারে না? যেমন কি থাকতে পারে আরেকটা 3 2 1 এটাতে হইতে পারে, 3 1 2 এটা হইতে পারে। এই ধরনের কেসগুলোতে তিনটার যোগফল হচ্ছে 6। তো এরকম তিনটার যোগফল 6 কয়টা কেসে আছে সেটা তোমার বের করতে হবে। 3 3 0 3 3 1 এরকম আছে। এখন এটা কিভাবে বের করা যায়? আচ্ছা, প্রবলেমটা বুঝতে পারছো? তাহলে এক্স ওয়াই জেড এর মান 0 থেকে 3 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে। এই 0 থেকে 3 পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, এক্স ওয়াই জেড এর মান। তো যতগুলো কম্বিনেশন সম্ভব এরকম তাদের মধ্যে কয়টা কম্বিনেশনে এক্স ওয়াই জেড এর মানে যোগফলটা 6 হয় বা এস হয়, সামেশনটা এস হয়, সেটা বের করতে হবে। তো এটা করার ইজিয়েস্ট অ্যাপ্রোচটা হচ্ছে আমি একটা লুপ চালাই দেব। এক্স ওয়াই জেড তিনটা নিলাম, তারপরে কে আর এস গুলো ধরো আমাকে ইনপুট দিল কে এস, ঠিক আছে। আচ্ছা, আমি ধরো কে ইকুয়ালটা আপাতত 3 লিখি আর এস ইকুয়ালটা আপাতত 6 লিখি। তাহলে আমি তিনটা লুপ চালাই দিতে পারি। এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স লেস দেন ইকুয়াল কে পর্যন্ত একটা লুপ চালাইলাম। তারপরে দ্বিতীয় লুপটা ধরো ওয়াই দিয়ে করি, ওয়াই। তারপরে তৃতীয় লুপটা ধরো জেড দিয়ে করি। তাহলে তিনটা লুপ চালাই দিলাম। এই তিনটা লুপ যদি চালাই তাহলে এখানে আসে আমি যদি প্রিন্ট করি printf %b এখানে যদি আমি xyz এর মান প্রিন্ট করি তাহলে দেখবা যে সমস্ত কম্বিনেশন প্রিন্ট হয়ে যাচ্ছে। এই 0 0 1 0 0 2 এরকম করতে করতে সবগুলো কম্বিনেশন প্রিন্ট হয়ে গেল। তো এখানে যে যে কম্বিনেশন গুলোতে xyz এর মান কত হবে s হবে, জাস্ট ওগুলোকে আমি যদি এখন প্রিন্ট করি তাহলে দেখবা শুধু ওগুলো প্রিন্ট করতেছে, শুধু ওই জিনিসগুলো প্রিন্ট করলো। দেখো এই 10টা আছে। আর যদি আমি জিনিসগুলোকে কাউন্ট করি তাহলে আমি চাইলে কি করতে পারবো, এদের কাউন্টটাকে প্রিন্ট করে দিতে পারবো। এখানে 10 প্রিন্ট করবো। এটা যদি আমি এবার এখানে সাবমিট দিই দেখবো যে টাইম লিমিট এক্সিডেড খাচ্ছে। টাইম লিমিট এক্সিডেড একটা কথা বলা হচ্ছে। আমি কি তোমাদেরকে বুঝাবো টাইম লিমিট এক্সিডেডটা কি জিনিস, নাকি এমনি সলিউশনটা দেখা দেবো? বুঝাই দেন স্যার। একটু কমপ্লিকেটেড,
তবে আশা করি মনোযোগ দিলে বুঝবা। আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে 10⁸ কাজ করতে পারে। আমাদের কম্পিউটার 1 সেকেন্ডে 10⁸ কাজ করতে পারে। 10⁸ কাজ মানে কি? আমি একটা সিম্পল লুপ লিখি, i = 1, i <= n। ঠিক আছে, ধরো এখানে আমি একটা int i আর sum = 0 1 থেকে ধরো আমি n পর্যন্ত সাম বের করতেছি, 1 থেকে n পর্যন্ত সাম বের করতেছি। ধরো এখানে লং দিলাম আমি। এখন আমি ধরো এখানে n এর মান দিলাম 100, তাহলে এই লুপটা কয়বার চলবে? 100 বার চলবে না? না বুঝলে বলিও, ঠিক আছে? n এর মান 1000 বললে এই লুপটা কয়বার চলবে? 1000 বার চলবে না? n এর মান যদি 1000 মানে কি 10⁻³ আর আমি তাহলে এখন থেকে এরকম লিখি। তাহলে n এর মান যদি 10000 দেই মানে 10⁻⁴, তাহলে এই লুপটাও 10000 বার চলবে না? n এর মান যদি 10⁸ বার দেই 8 দেই, এই লুপটাও 10⁸ বার চলবে না? এই যে এই লুপটা 10⁸ বার চলছে, এখানে ছোট ছোট কিছু কাজ করতেছে না? প্রত্যেকবার লুপটা চললে কি কাজ করে? এখানে একটা কাজ হয় ছোট, এখানে একটা ছোট কাজ হয়, আর এখানে একটা ছোট কাজ হয়। টোটাল 3টা কাজ হচ্ছে, যেগুলো আমরা চোখে দেখতেছি। মানে এগুলো প্রত্যেকবার লুপ চলার ক্ষেত্রে কি হয়? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট একবার হয়, কন্ডিশনটা একবার হয়, তারপরে কি এইখানে যোগের যে কাজটা করছি এটা একবার হচ্ছে। তাহলে টোটাল এই কাজটা n এর মান যত ততবার হচ্ছে না? এই ছোট ছোট যে কাজগুলো আমরা ধরে নিতে পারি যে এই ধরনের কাজ করতে কম্পিউটারে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে। এই ধরনের 10⁸ কাজ করতে, অর্থাৎ কয়টা? প্রায় 1000 কোটি, কত 1000 কোটি না 10⁻7 10 কোটিটা কাজ সে 1 সেকেন্ডে করতে পারে। এই 10 কোটি কাজ এরকম ছোট ছোট কয়েকটা কাজ আর কি, এগুলো এরকম 10 কোটিটা কাজ সে 1 সেকেন্ডে করতে পারে। ঠিক আছে, এখানে 3টা কাজ হচ্ছে আর কি। এখানে সাম প্লাস ইকুয়াল টু i না দিয়ে ধরো if i = 5 সাম প্লাস ইকুয়াল i, বা ধরো আমি চাইলে এরকম দিতে পারতাম if i mod 5 = 0, i mod 5 = 0 সাম প্লাস ইকুয়াল i, এভাবে করে দিতে পারতাম। মানে এরকম ছোটখাটো কাজ। ঠিক আছে, হ্যাঁ আবার ধরো এখানে আমি 10টা আলাদা আলাদা ইফ দিচ্ছি, তাহলে কিন্তু আবার 10টা আলাদা আলাদা ইফ দিচ্ছি, তাহলে কিন্তু আবার টাইম বেড়ে যাবে। মানে এটা করতে যা টাইম লাগতো এটা করতে আরেকটু বেশি টাইম লাগবে। কিন্তু আমরা ধরতে পারি যে এরকম এক লাইনের একটা কাজ, ছোট একটা কাজ, 1-2 লাইনের ছোট 1-2টা কাজ, এরকম কয়টা করতে পারবে? 10⁸ করতে পারবে 1 সেকেন্ড। তাহলে এই লুপটা চলতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড সময় লাগে। আমরা আমাদের অরিজিনাল প্রবলেমটাতে ফেরত যাই, সাম প্লাস ইকুয়াল টু i, ওটাতে যাই। 1 থেকে n পর্যন্ত যোগ করতে যাচ্ছি আমরা, তাহলে এটা করতে 1 সেকেন্ড সময় নিয়ে ফেলে। এখন n এর মান যদি 10⁸ না হয়, আমি বলি যে n এর মান ম্যাক্সিমাম হইতে পারে 10⁹, তাহলে n এর ম্যাক্সিমাম মান হইতে পারে 10⁹। তাহলে এখানে যদি 10⁹ দিয়ে দেয় n এর মান, এই লুপটা কয়বার চলবে? 10⁹ বার চলবে না? কথাটা বুঝছো? জি স্যার। 1 সেকেন্ডে কাজ করতে পারে 10⁸টা। ঠিক আছে, অর্থাৎ আমি যদি উল্টাতে লিখি যে 10⁸ কাজ করতে পারে 1 সেকেন্ডে, তাহলে 10⁹ কাজ করতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একটা কাজ করতে পারে 1/10⁸, তাহলে 10⁹ কাজ করতে কত সেকেন্ড সময় লাগবে? 10 সেকেন্ড না? 10⁹ না? তো 10⁹ কে 10⁸ দিয়ে ভাগ করলে কি হয়? 10 আসে। 10। বুঝছো? জি স্যার। এই ঝামেলাটাই কেউ পড়ছো? এটাতে টিএলই কেউ খাইছিলা? এটা হচ্ছে শীট 1 এর জি নাম্বার প্রবলেম। 1 থেকে n পর্যন্ত যোগ করতে বলে, যদি এভাবে করে যোগ করতে চাও লুপ চালায় টিএলই খাবা, টাইম লিমিট এক্সিড খাবা। কেন? কারণ তোমাকে টাইম দিছে 1 সেকেন্ড। দেখো শীট 1 এর জি নাম্বার প্রবলেমটা যদি তুমি দেখো তাহলে দেখবা যে ওখানে তোমাকে 1 সেকেন্ডও না, হয়তো আরো কম টাইম দিছে, 0.25 সেকেন্ড মনে হয় সময় দিছে। ঠিক আছে, এই যে জি নাম্বার প্রবলেমটা দেখো, জি নাম্বার সামেশন ফ্রম 1 to n, তো সামেশন ফ্রম 1 to n এখানে তোমাকে 0.25 সেকেন্ড সময় দিছে। তুমি যদি এভাবে লুপ চালায় যোগ করতে যাও টাইম লিমিট এক্সিড খাবা। এই যে আমি করতে গেছিলাম, ঠিক আছে, তো এই যে আমি এভাবে যোগ করতে গেছিলাম, লং এস নিছি, তারপরে লুপ চালায় যোগ করছি,
সি আউট মানে আসলে প্রিন্টএফ, এটা সি প্লাস প্লাসে কোড করছি, যাই হোক। তবে এখানে আমাকে টাইম লিমিট এক্সিডেড দিছে, টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 4। কেন টিএলই দিচ্ছে? কারণ হচ্ছে আমাকে সময় দিছে এই প্রবলেমে বলছে যে 0.25 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা শেষ হতে হবে এক্সিকিউট করা, কিন্তু ও এখানে কয়বার লুপ চালাচ্ছে, 10⁹ বার, তাহলে ওর এখানে প্রায় 10 সেকেন্ডের মতো সময় লাগবে, 10 গুণ বেশি সময় লাগবে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝছো সবাই। তাহলে কম্পিউটারের একটা টাইম লাগে কোন একটা কাজ করতে, তো তবে অনেক ফাস্ট করতে পারে, এরকম 10 কোটি কাজ সে 1 সেকেন্ডে করতে পারে ছোট ছোট, কিন্তু যদি আমি 100 কোটিটা কাজ দিয়ে দেই তাহলে তার 10 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? এবার আমি দেখি, এখানে তো আমরা ছোট্ট একটা কাজ দিছি, এই কাজটা সে 1 সেকেন্ডে 10 কোটি বার করতে পারবে। আমাদের এই প্রবলেমটাতে একটু দেখি যে এই কাজটা কয়বার করতে বলছে। কে এর মান ম্যাক্সিমাম কত বলছে? 3000 পর্যন্ত হইতে পারে। কে এর মান যদি 3000 হয়, তাহলে কে এর মান যদি 3000 হয়, একটু ভালো মতো খেয়াল করো যে এই লুপটা কয়বার চলবে। আচ্ছা, আমি একটা একটা আসি, এই লুপটা কয়বার চলবে? 3000 বার না? 0 থেকে কে পর্যন্ত 3000 একবার বলতে পারো তোমরা, আচ্ছা যাই হোক, ধরে নিলাম 3000 বার। এই লুপটা 3000 বার চলবে, ভেতরের লুপটা, ঠিক আছে? তাহলে আমি এটা আপাতত লিখলাম 3000 বার চলবে। তাহলে ওয়াই এর মান 0 হইলে, ওয়াই এর মান 0 হইলে এই লুপটা 3000 বার চলে, ওয়াই এর মান 1 হইলে এই লুপটা 3000 বার চলে, ওয়াই এর মান 2 হইলে এই লুপটা 3000 বার চলে। বেসিক্যালি এই যে শুধু আমরা যদি এই লুপটার দিকে খেয়াল করি, ঠিক আছে, শুধু যদি এই লুপটার দিকে খেয়াল করি, এই লুপটা কয়বার চলবে? 3000 ইন্টু 3000 বার বলা যায় না? ওয়াই এর মান 0 এর জন্য এই ভেতরের লুপটা 3000 বার চলবে, ওয়াই এর মান 1 হইলে আবার 3000 বার, ওয়াই এর মান 2 হইলে আবার 3000 বার, ওয়াই এর মান 4 হইলে 3000 বার, এরকম করতে করতে ওয়াই এর মান কে পর্যন্ত যাবে। তাহলে কে ইন্টু কে বার চলবে বলা যায় না? জি স্যার। তাহলে আমরা এটাকে কে স্কয়ার বলতে পারি, কে স্কয়ার বলতে। আচ্ছা, এবার দেখো, এবার যদি উপরের লুপটাও নিয়ে আসি, তাহলে এক্স এর মান 0 এর জন্য এই ভেতরের লুপটা কে স্কয়ার বার চলে, এক্স এর মান 1 এর জন্য কে স্কয়ার, এক্স এর মান 2 এর জন্য কে স্কয়ার, এক্স এর মান 3 এর জন্য কে স্কয়ার। তাহলে টোটাল এই পুরা লুপটা, এই তিনটা লুপ টোটাল কয়বার চলবে? তোমরা আমাকে স্যার, একটু চ্যাটে লিখে দাও তো, চ্যাটে একটু লিখে দাও তো। আমি আবার বলতেছি, এটা যদি মানে ইজিলি না বুঝো তাহলে আপাতত কষ্ট করার দরকার নেই, পরে এগুলো নিয়ে আরো পড়বা, এগুলো ফার্স্ট সেমিস্টারে পড়ানোর জিনিস না, জাস্ট তোমরা জানতে চাইছো এই জন্য দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা কে কিউব যারা বলছো ঠিক আছে, কে কিউব বার। এখন কে এর মান দিছে 3000, তাহলে কে কিউবের মান কত হয়? 3, 3000 ইন্টু 3000 ইন্টু 3000, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 10⁹9, এভাবে বলতে পারি। মানে 3 3 9, 3 9 27, 27 ইন্টু 10⁹9। তোমরা নিজেরা গুণ করে দেখিও, দেখো যে এটাই পাচ্ছ, 27 ইন্টু 10⁹9। তো 27 ইন্টু 10⁹9 মানে কে কিউবের মান, এটা হচ্ছে কে কিউবের মান। তো কে কিউবের মান যদি 27 ইন্টু 10⁹9 হয়, তাহলে 27 ইন্টু 10⁹9টা কাজ করতে কত সেকেন্ড সময় লাগে? 1 সেকেন্ডে 10⁸ কাজ করে, তাহলে 27 ইন্টু 10⁹ কাজ করতে কত সেকেন্ড সময় লাগে? 270 সেকেন্ড সময় লাগে। 270 সেকেন্ড সময় লাগে। এখন 270 সেকেন্ড সময় তো এটা তোমার সলভ করার জন্য দেয় না, তোমার এটা দিছে কত সেকেন্ড? 3 সেকেন্ড সময় দিছে। তাহলে তুমি 3টা লুপ চালা এটা করতে পারবা না, এভাবে 3টা লুপ চালাতে গেলে ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, তো তাহলে টাইম লিমিট এক্সিডেড কেন খাচ্ছ, আশা করি সেটা বুঝছো। তাহলে এবার এটার উপায় কি, সমাধান কি? আমরা দুইটা লুপ দিয়ে করতে পারি এটা। এক্স আর ওয়াই এর মধ্যে লুপ চালাবো, জেড এরটা আমরা প্রেডিক্ট করবো। কিরকম দেখো, আমাকে ধরো কে এর মান বলছিল কি 3 আর এস এর মান বলছে 6। আচ্ছা আচ্ছা, এস এর মান 6 না বলে আমি এখন একটু চেঞ্জ করি। কে এর মান ধরো আমাকে বললো, কে এর মান বললো ধরো 4, এস এর মান 6, বা কে এর মান 5 বললো ধরো 5। তার মানে এক্স ওয়াই জেড এর মান 0 থেকে 5 পর্যন্ত হতে পারবে, এক্স ওয়াই জেড। আচ্ছা, এক্স এর মান ধরো 0, ওয়াই এর মান ধরো 2, তাহলে জেড এর মান কত হইতে হবে এস বানাইতে গেলে? 4 হইতে হবে না? এক্স এর মান 0 আর 2 এর জন্য জেড এর মান কি ভিন্ন কিছু পসিবল? এস এর মান যদি 6 হয় আর কি, তাহলে এক্স আর ওয়াই এর মানের জন্য জেড এর মান কি ভিন্ন কিছু পসিবল? পসিবল না। তাহলে আমি কাইন্ড অফ এভাবে বলতে পারি না যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কি এস না? তো বা
এক্স প্লাস এস মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড বলতে পারি না? মানে জেড এর মানটা আমি কি এস থেকে এক্স ওয়াই কে বিয়োগ করলে পাই যায় না? এটা পাই, ঠিক আছে? এবার দেখি তাহলে জেড এর মানটা আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু সরাসরি এক্স আর ওয়াই এর মান যদি আমাদের জানা থাকে ওখান থেকে পেয়ে যাই এস থেকে বিয়োগ করে। যেমন এখানে কি জেড এর মানটা 4 কিভাবে পাইছি? ওই এক্স আর ওয়াই এর যোগফল এটা 6 থেকে বিয়োগ করে পাইছি, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি জিনিসগুলো চিন্তা করতে না বলে এমনি এভাবে দেখো যে ধরো এক্স এর মান 3 বললাম, ওয়াই এর মান 3 বললাম, তাহলে জেড এর মান এখন কত হবে? 0 হবে। এক্স এর মান 1 বললাম, ওয়াই এর মান 2 বললাম, জেড এর মান কত হবে? 3 হবে। এরকম প্রত্যেকটার জন্য দেখা যাচ্ছে আমরা একটা জেড এর মান পাচ্ছি। আচ্ছা এখন কি সবগুলোর জন্য জেড এর মান পাই? যেমন একটা কেস দেখো, যে এই কেসটা খেয়াল করো, এক্স এর মান ধরো 0 বললাম, ওয়াই এর মান 0 বললাম, জেড এর মান কত হইলে আমরা ইয়া বানাইতে পারবো, এস বানাইতে পারবো? জেড এর মান 6 লাগবে না এস বানাইতে গেলে? এখন এই কেসটা কি পসিবল? এই কেসটা কি পসিবল? এই কেসটা পসিবল না। কেন পসিবল না? কেন পসিবল না? কারণ কে এর মান ম্যাক্সিমাম বলছে 5 হইতে পারে, তাহলে জেড এর মানে তো 5 এর বেশি বসাইতে পারবো না আমি। প্রত্যেকটাতে আমি 0 থেকে 5 পর্যন্ত বসাতে পারি, এর চেয়ে বেশি বসাতে পারি না। এটা পসিবল না, ঠিক আছে? তার মানে আমার জেড এর মান যেটা দরকার সেটা যদি কে এর চেয়ে বড় হয়ে যায় তাহলে এটা পসিবল না। জেড এর মান আমার যেটা হওয়া দরকার সেটা যদি কি হয়, কে এর চেয়ে বড় হয়ে যায় তাহলে এটা পসিবল না। এবার আরেকটা কেস দেখি, ধরো এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান সরি এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মানও 4, তাহলে জেড এর মান এখন কত হইতে হবে 6 বানাইতে গেলে? -2 হয়ে যাচ্ছে না আবার? জি স্যার। কারণ এটা তো বিয়োগ করতে হবে উল্টা, তাহলে এটাও পসিবল না কারণ কে এর মান তো কি 0 থেকে 5 পর্যন্ত হইতে পারবে বলছে, মানে এক্স ওয়াই জেড এর মান 0 থেকে 5 পর্যন্ত হইতে পারবে, 0 এর নিচে তো নামতে পারবে না। তো তাহলে এই দুইটা কেস তোমার দেখতে হবে যে এক্স এর মানে জেড এর মান এখানে এক্স ওয়াই এর যে মান আছে ওটার জন্য আমি জেড এর মান পাবো যদি জেড এর মানটা 0 থেকে 5 এর মধ্যে হয় বা 0 থেকে কে এর মধ্যে হয়, ঠিক আছে? তাহলে ওই জিনিসটা যদি আমি করতে চাই এভাবে করতে পারি। ফার্স্টে আমি এখানে যে জেড এর একটা মান ধরো বের করলাম, জেড ইকুয়াল টু এস মাইনাস এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে দেখতে হবে যে ইফ কি 0 তোমার কি ওই 0 লেস দেন অর ইকুয়াল জেড এন্ড সরি এন্ড জেড লেস দেন অর ইকুয়াল কে। জেড যদি কি হয় 0 থেকে কে এর মধ্যে থাকে তাহলে আমি কি করতে পারবো, কাউন্ট প্লাস প্লাস করতে পারবো। তাহলে দুইটা লুপের মধ্যেই আমি কাজটা শেষ করে ফেললাম, ঠিক আছে? এখন যদি তুমি কাউন্ট প্রিন্ট করো তাহলে 10ই পাবা, সমস্যা হবে না, ঠিক আছে? এখানে এটা ঠিকঠাক মতোই কাজ করবে। কিছু একটা ঝামেলা দিছে, ও আছে উপরের এই লেখাগুলো রয়ে গেছে, আচ্ছা তাহলে 10ই দেখাচ্ছে, সমস্যা নেই। তাহলে এখানে কাহিনী কি হলো, এবার টাইম কতক্ষণ লাগবে দেখি। ভেতরের এই লুপটাতে দেখো একটা কন্ডিশন আছে, একটা ছোট কন্ডিশন আছে আর একটা ছোট হিসাব আছে, এগুলো মোটামুটি বলা যায় ওই 10⁸ এই ধরনের কাজ করতে পারবে 1 সেকেন্ডে, সমস্যা নেই। তো তাহলে ভেতরের লুপটা চলতেছে কে বার, বাইরের লুপটা সহ, তাহলে টোটাল চলতেছে কতবার, কে স্কয়ার বার। তাহলে কে স্কয়ার বার লুপটা চলতেছে, তাহলে কে স্কয়ার বার লুপটা চলা মানে কি তোমার 3000 × 3000 বার চলা, 3000 × 3000 মানে 9 × 10⁻, কত 9 × 10⁶। তার মানে তোমার 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগেই কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা তো যাই হোক, বেসিক্যালি দুইটা লুপে নিয়ে আসলাম। আর এটা করতে হচ্ছে কেন, কারণ আমাদের টাইমটা কমাইতে হচ্ছে। 3টা লুপ দিয়ে আমরা কাজটা শেষ করতে পারতেছি না, আমাদের এখন 2টা লুপে শেষ করতে হচ্ছে। তার কারণ আমাদের এখানে টাইম আগে লাগতো 270 সেকেন্ড, এখন সেটা কোথায় কোথায় চলে আসছে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগে, আর আমাকে এখানে টাইম দিছে 3 সেকেন্ড, এই কারণে আমাদের এটা করতেই হচ্ছে। আচ্ছা তাহলে এই প্রবলেমটা নিয়ে এটাই ছিল ধরো ইনডেপথ একটা ডিসকাশন। আমি জানি যে এখানে অনেক কিছু তোমাদের বুঝতে সমস্যা হবে এই স্যার প্রবলেমটা। এই যে বললেন যে দুইবার লুপ দিয়ে চালাইলে হয়ে যাবে, এরপর থেকে যদি আরেকবার রিভিউ করেন স্যার। আমার মনে হয় ভিডিওটা আরেকবার দেখে নিলে ভালো, ঠিক আছে? আমি এই জিনিসটা রিভিউ করতে যাচ্ছি না কারণ একটু জটিল জিনিসটা, আর এটা সবার এখন দরকার নেই। এটা হচ্ছে যে কাইন্ড অফ বুঝলে বুঝপাতে, না বুঝলে তেজপাতা, এই টাইপের রেখে দাও। এগুলো পরে আমরা আবার ডিসকাস করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা স্যার। তো টাইম লিমিট নিয়ে তোমাদের এখন বোঝাটা ইম্পর্টেন্ট না। তোমরা আপাতত তোমরা চেষ্টা করবা যে কোনো প্রবলেম তুমি আগে সলভ করার জন্য যে টাইমই লাগুক না কেন, ঠিক আছে?
স্যার আপাতত ওই যে ওইটার জন্য না স্যার, এই মানে এখন যে লজিকটা করছেন না স্যার, কোডটা করার জন্য ওই লজিকটার কথা বলতেছি। আরেকবার ভিডিওটা দেখিও, তারপর যদি না বুঝো তাহলে পরে কোনো সময় বললে আমি আরেকবার ইনশাল্লাহ বুঝাই দেবো। ঠিক আছে, এটা নিয়ে আর সময় না দিই, কারণ আমাদের এই জিনিসগুলো একটু কভার করতে হবে। আচ্ছা, পেলিন্ড্রোমেরটা তাহলে এবার আই নাম্বার থেকে শুরু করতেছি। জেড নাম্বারটা আগে বল দিলাম, কারণ এটা নিয়ে অনেকের সমস্যা ছিল। এখন চাইলে যাদের সমস্যা নেই তারা চলে যেতে পারে। আই নাম্বার থেকে দেখাই। আই নাম্বার প্রবলেম এখানে বলতেছে একটা নাম্বার তোমাকে দেওয়া হবে, ওটা পেলিন্ড্রোম কিনা চেক করতে হবে। পেলিন্ড্রোম মানে কি? ধরো 1 2 1 একটা সংখ্যা সোজা থেকে পড়তে যেরকম, যদি উল্টা থেকেও পড়ো সেমই হবে 1 2 1। যেমন পেলিন্ড্রোম আমরা সাধারণত এরকম বলি, ম্যাডাম, এটা হচ্ছে পেলিন্ড্রোম। সোজা থেকে যা উল্টা থেকেও তা। রাডার, সোজা থেকে যা উল্টা থেকেও তা। ঠিক আছে, এটাই আর কি। এমবিগ্রাম টেমবিগ্রাম কেউ আঁকছো কখনো? এমবিগ্রাম চিনো? যাই হোক, এমবিগ্রাম সাধারণত ওরকম করে যে সোজা থেকে যা উল্টা থেকেও পড়তে তা, ওরকম বানানোর চেষ্টা করে। ধরো আমি জামিল লিখলাম, এমবিগ্রাম করলাম, জি স্যার, তাহলে চিনি। সোজা থেকে যা উল্টা থেকেও তা, এরকম করা যায়। তো যাই হোক, জামিল ইজিলি করা যায়। আমি একটা সময় এমবিগ্রাম করতাম। আচ্ছা, তো ফেসবুকে একটা গ্রুপ আছে, মানে কি জানি, এমবিগ্রাম আর্টিস্ট বাংলাদেশ, এরকম করে একটা বাংলাদেশিদের একটা গ্রুপ আছে, দেখতে পারবো ওখানে সুন্দর সুন্দর এমবিগ্রাম দেখা যায়। আচ্ছা, এখানে পেলিন্ড্রোম জিনিসটা হচ্ছে কিরকম, যে সোজা থেকে যা উল্টা থেকে ওটা, যেমন 1 2 3 2 1, এই সংখ্যাটা সোজা থেকে যা উল্টা থেকে ওটা, এটা কিনা চেক করতে হবে। এই প্রবলেমটা সলভ করতে গেলে আমরা কয়েকটা স্টেপে সলভ করার চেষ্টা করব। ফার্স্ট স্টেপটা হচ্ছে কি, একটা সংখ্যা আমাকে দেওয়া আছে, ওইটার ডিজিট গুলো আমি একটু আলাদা করে প্রিন্ট করার চেষ্টা করি। ধরো আমাকে একটা এক্স সংখ্যা দেওয়া আছে, ধরো এক্স এর মান 1 2 1, বা ধরো 1 2 3 4 5। আমি চাচ্ছি এরকম যে 5 4 3 2 1, এভাবে করে ডিজিট গুলোকে আলাদা আলাদা করে প্রিন্ট করবো। তাহলে এটা কিভাবে করা যায়? একটা সংখ্যার শেষ ডিজিটটা যদি আমি বের করতে চাই, এটার শেষ ডিজিটটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি একটা সিম্পল কাজ করতে পারি না, যে এক্স কে 10 দিয়ে মড করলেই হয় না? শেষ ডিজিট পাওয়া যায় না? কোন একটা সংখ্যাকে 10 দিয়ে মড করলে তার শেষ ডিজিটটা পেয়ে যাই। এক্স কে 10 দিয়ে মড করলে কত আসবে? 5 আসবে। 5 যে কোনো আসবে। একটা সংখ্যা, ওটাকে 10 দিয়ে মড করলে শেষ ডিজিট পাবো। আচ্ছা, শেষ ডিজিটটা যদি বাদ দিতে চাই, তাহলে আমরা কি করতে পারি? 10 দিয়ে ভাগ করতে পারি। শেষ ডিজিটটা বাদ দিতে চাই, 10 দিয়ে ভাগ করতে পারি। আচ্ছা, এই ভিডিওটা যদি পরবর্তীতে কেউ দেখতেছো, ক্লাস টাইমে এখন এখানে নাই, ওরকম যদি কেউ হয়ে থাকো, তাহলে আমি মানে প্রবলেমটা বুঝিয়ে দেওয়ার পরে নিজে ট্রাই করবা, হিন্টস গুলো দেওয়ার পরে নিজে ট্রাই করবা, তারপর পজ করবা, পজ করে নিজে ট্রাই করবা, তারপর আবার এসে সলিউশনটা দেখে নিতে পারবে। এমনি সলিউশন দেখে ফেললে আসলে শেখা হয় না, তো আগে পজ করে করে নিজেরা দেখিবা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে যে ফিউচার ভিউয়ারের প্রতি মেসেজ, তোমাদের প্রতি না। তাহলে 10 দিয়ে মড করলে কি শেষ ডিজিটটা পাই, 10 দিয়ে মড করলে শেষ ডিজিট চলে যায়। শেষ ডিজিট চলে যায় মানে, যেমন 12,345, এটাকে 10 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কি 1 2 3 4, ওই 0.5 ওটা বাদ চলে যাবে আর কি, কারণ ইন্টিজার ইন্টিজার ভাগ করলে কি হয়ে যায়, ইন্টিজার আসে। আমরা 10 দিয়ে ভাগ করে শেষ ডিজিটটা চাইলে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এবার আসে, তাহলে এই দুটাকে কাজে লাগায় আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, এই সংখ্যাটা শেষ ডিজিটটা আমি প্রিন্ট করব, তারপর ওটা বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে 1 2 3 4 হয়ে যাবে। ওটা শেষ ডিজিটটা প্রিন্ট করব, প্রিন্ট করে ওটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 1 2 3 হয়ে যাবে। এটা শেষ ডিজিটটা প্রিন্ট করব, ওটাকে বাদ দিয়ে দেবো। এভাবে করে করে আমি আগাতে পারি। তাহলে এটাকে কিভাবে কোডে কনভার্ট করা যায়, যে আমি কোনো একটা কন্ডিশন লিখবো, কন্ডিশনটা পরে দেখি কি লিখবো। তাহলে x mod 10, এটা ধরো আমি একটা আর এর মধ্যে রাখলাম, তাহলে আমি প্রিন্টএফ দিয়ে একটা স্পেস দিয়ে ধরো আর কে প্রিন্ট করলাম, ঠিক আছে। তারপরে x ডিভাইডেড ইকুয়াল 10, এটা দিলাম। তাহলে শেষ ডিজিটটা প্রিন্ট করলাম, তারপরে শেষ ডিজিটটা কি বাদ দিয়ে দিলাম। আমি চাইলে ধরো এটাকে একসাথে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন এই x এর মান, x থেকে শেষ ডিজিট বাদ দেবো, মানে কি শেষ ডিজিট বাদ দেবো, শেষ ডিজিট প্রিন্ট করবো, শেষ ডিজিট বাদ দেবো, শেষ ডিজিট প্রিন্ট, এটা কতক্ষণ চলবে? যতক্ষণ না এই 5ও চলে গেল, 4ও চলে গেল, 3ও চলে গেল, 2ও চলে গেল, লাস্টে বাকি আছে কি শুধু 1। এক যখন বাকি আছে, এই 1 কে 10 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? 1 কে 10 দিয়ে ভাগ করলে কি হবে? শূন্য হয়ে যাবে না?
তার মানে বেসিক্যালি শূন্য না হওয়া পর্যন্ত এক্স এর মান আস্তে আস্তে কমতে কমতে শূন্য না হওয়া পর্যন্ত আমরা এই জিনিসটা চালাতে থাকবো। অর্থাৎ আমরা বলতে পারি এক্স গ্রেটার দেন 0। এরকম যদি হয় তাহলে আমরা কি করব, আমরা কাজটা চালাই দেব। তাহলে দেখো 5 4 3 2 1 এই জিনিসটা আসলে আমি যদি অন্য একটা সংখ্যা দিই তাহলে দেখবা ওই সংখ্যাটা প্রিন্ট করতেছে, যেটাই দেবো দেখবা ওটারই শেষ ডিজিট মানে শেষ থেকে একটা একটা ডিজিট প্রিন্ট করতেছে। তাহলে শেষ ডিজিট প্রিন্ট করতে পারলাম। এবার আমার কি করতে হবে, এবার হচ্ছে প্রত্যেকটা ডিজিট তো পাচ্ছি, ধরো 2 পাইলাম, লাস্ট ডিজিট ধরো আমি আবার 1 2 3 4 এটাতে ফিরে আসি, লাস্ট ডিজিটটা ধরো 4 পাইলাম। আচ্ছা এটা কোন একটা জায়গায় আমি রাখলাম, ধরো এটা আরেকটা মানে আমি ধরো কোন একটা মানে ওয়াই এর মধ্যে রাখলাম। আচ্ছা এবার তারপরের ডিজিট যে 3 ওটাকে 4 এর ডান পাশে অ্যাড করব, তারপরের ডিজিট যে 2 ওটাকে 3 এর ডান পাশে অ্যাড করব, তার পরের ডিজিট যে 1 এটাকে 2 এর ডান পাশে অ্যাড করব। মানে প্রত্যেকটা ডিজিটকে লাস্টের দিক থেকে যে ডিজিট গুলো পাচ্ছি একটার ডান পাশে আরেকটাকে, একটার ডান পাশে আরেকটাকে এভাবে অ্যাড করব। এটা কিভাবে করা যায়? আচ্ছা এটা করতে পারলে কিন্তু আমার উল্টানো হয়ে যাবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে উল্টানো সংখ্যাটাকে, প্যালিন্ড্রোম বের করার জন্য আগে সংখ্যাটাকে উল্টাইতে হবে, ওটার দিকেই যাচ্ছে। তাহলে এখন উল্টাবো কেমনে? আচ্ছা তাহলে ধরো আমার কাছে একটা সংখ্যা আছে 43, এটার পরে আমি কোন একটা ডিজিট অ্যাড করতে যাচ্ছি, কিভাবে অ্যাড করা যায় এটা একটু চিন্তা করে দেখতে পারো। সেটা হচ্ছে আমি এটাকে 10 দিয়ে গুণ করে ওই ডিজিটটা যোগ করে দিলে হয় না? যেমন ধরো 43 আছে, ওটার পাশে আমি 2 আনতে চাই একটা, তাহলে y ইন্টু 10 প্লাস 2 এটা দিলেই হয়ে যায় না? 430 যোগ 2 432 হয়ে গেল। ইনফ্যাক্ট যে কোনো নাম্বার, ধরো এটা 4 আছে, 4 এর ডান পাশে আমি 3 কে অ্যাড করতে চাই, তাহলে y ইন্টু 10 প্লাস 3 এটা দিলেই হয়ে যায় না? 40 এর সাথে 3 43। 432 আছে, ওটার ডান পাশে 1 যোগ করতে যাচ্ছি, তাহলে y ইন্টু 10 প্লাস 1 দিলে হয়ে যায়। তাহলে বেসিক্যালি আমি একটা ধরো y নিলাম, y এর ইনিশিয়াল ভ্যালু আমি কত জানি না, কিন্তু y এর ডান পাশে যদি r কে অ্যাড করতে চাই তাহলে আমি এটা করতে পারি y ইকুয়াল টু y ইন্টু 10 প্লাস r, এটা দিলে ডান পাশে r অ্যাড হয়ে যাবে। আচ্ছা প্রথমে তাহলে y এর ভ্যালু কি থাকতে হবে? প্রথমে y এর ভ্যালু কি থাকতে হবে? তো প্রথম ভ্যালুটাতে 4 যোগ করতে যাচ্ছি y এর মধ্যে, তাহলে y এর ভ্যালু যদি আমি 0 দেই তাহলে কি হবে যে 0 ইন্টু 10 প্লাস r, তাহলে মানে প্রথম যে ডিজিটটা ওটা y এর মধ্যে সরাসরি আসবে। এভাবে করলেই হয়ে যায়। আমি যদি এখানে গিয়ে প্রিন্টএফ করি y এর মানটা, তাহলে দেখবো যে x এর উল্টাটা পাচ্ছি, 4 3 2 1 এটা পাইলাম। তাহলে x এর যে ভ্যালু y এর ভ্যালুটা তার উল্টা পাইলাম। তাহলে এখানে বেসিক্যালি আমি একটু ম্যাথমেটিক্সের জিনিসপত্রগুলো কাজে লাগালাম, গুণ ভাগগুলোকে, এটাই আর কিছু না। এবার এটা প্যালিন্ড্রোম কি প্যালিন্ড্রোম না নিজেরা চেক করবো। x আর y যদি এখন ইকুয়াল হয়ে যায় তাহলে হচ্ছে প্যালিন্ড্রোম, কারণ সোজা আর উল্টা দুটোটাই সেম, আর নাইলে প্যালিন্ড্রোম না। এখানে একটা কন্ডিশন দিয়ে দেবা যে ইফ x ইকুয়াল ইকুয়াল y প্রিন্ট আউট প্যালিন্ড্রোম, আর নাইলে প্যালিন্ড্রোম না। আচ্ছা তাহলে আই নাম্বার প্রবলেমটা আশা করি বুঝছো। এম নাম্বার প্রবলেম, লাকি নাম্বার, এটাতে আসি। আচ্ছা লাকি নাম্বার প্রবলেমটাতে এখানে বলতেছে একটা সংখ্যা, সেটাকে লাকি বলবা যদি সেটাতে শুধুমাত্র 4 অথবা 7 থাকে, সেটার ডিজিট গুলোতে। যেমন 477, এখানে শুধু 4 আর 7 আছে। 444 শুধুমাত্র 4 আর 7, মানে 4 আর 7 এর বাইরে কিছু থাকতে পারবে না। শুধু 7 থাকলেও সমস্যা নাই, শুধু 4 থাকলেও সমস্যা নাই, 447 এটাতেও সমস্যা নেই। কিন্তু ধরো 1 4 7 2 এটাতে একটা এক্সট্রা 1 আছে আর একটা এক্সট্রা 2 আছে, এগুলোতে সমস্যা, এগুলো লাকি নাম্বার না। তাহলে যে নাম্বারগুলোতে শুধুমাত্র 4 অথবা 7 থাকে সেগুলো লাকি নাম্বার, অন্যগুলো লাকি নাম্বার না। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করবা যে কোড করার ক্ষেত্রে একটু উল্টা থেকে কোড করলে সুবিধা। মানে লাকি নাম্বার না সেটা দিয়ে আমরা চেক করব, মানে 4 আর 7 শুধুমাত্র আছে সেটা চেক করার চেয়ে 4 আর 7 এর বাইরে কিছু আছে কিনা সেটা চেক করাটা ইজি হয়। এরকম কোন একটা প্রবলেম পাইলে দেখবা যে যেটা বলছে ওইটা বের করা সহজ নাকি ওইটার উল্টাটা বের করা সহজ কোড করার ক্ষেত্রে। এটা তোমাদের আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হবে, কিন্তু এটা একটা টিপস দিলাম আর কি, যে লাকি নাম্বার কিনা সেটা চেক করার চেয়ে লাকি নাম্বার না কিনা সেটা চেক করা সহজ। কিরকম? প্রত্যেকটা ডিজিটকে তো আমি আলাদা করতে শিখে ফেলছি কিছুক্ষণ আগে। একটা সংখ্যা আমারে দিল, আচ্ছা আমার ফার্স্ট টার্গেট হচ্ছে কোন একটা সংখ্যা লাকি নাম্বার কিনা সেটা বের করা, তারপরে এই প্রবলেমটাতে আসতেছে। তো তাহলে লাকি নাম্বার কিনা কিভাবে বের করবো? এবং তোমাদেরকে একটা প্রবলেম দিলে কিন্তু তোমরা এভাবেই আগাবা। পুরো প্রবলেমটাতে বলতেছে বেসিক্যালি
এ থেকে বি এর মধ্যে যতগুলো লাকি নাম্বার আছে সবগুলোকে প্রিন্ট করতে। তুমি কখনো ইফাদে পা দেবে না, একসাথে কোড করতে যাবে না, তুমি আগে শুধু লাকি নাম্বারের কোডটা করবে, তারপরে এ থেকে বি এর মধ্যে লাকি নাম্বার কয়টা আছে ওটা প্রিন্ট করার দিকে যাবে ধাপে ধাপে। ফার্স্টে ছোট কাজটা করি, লাকি নাম্বার কিনা প্রিন্ট করার চেষ্টা করি। তাহলে একটা সংখ্যা দিলাম, ধরো 477। এটা সবগুলো ডিজিট আলাদা করতে পারি না? হ্যাঁ পারি। কিভাবে? while x greater than 0, তারপর হচ্ছে যে আমরা ওই r equal to x কি করি, mod 10 করি, তারপরে x ডিভাইড বাই 10 করি, তাহলে r এর মধ্যে সবগুলো ডিজিট আসতেছে। এখন লাকি নাম্বার কিনা চেক করতে হলে আমার কি করতে হবে, যে কয়টা ডিজিট আছে ওটাও কাউন্ট করতে হবে, আর প্রত্যেকটা ডিজিট 4 অথবা 7 কিনা ওগুলো দেখতে হবে, ঝামেলা বেশি। তার চেয়ে আমি এটা করতে পারি, একটা ফ্ল্যাগ নেব, ফ্ল্যাগের মান ইনিশিয়ালি 1 মানে হচ্ছে যে হ্যাঁ আমি ধরে নিলাম এটা লাকি নাম্বার। যদি এখানে দেখি যে ইফ আর নট ইকুয়াল 4, আর যদি 4 না হয়, ঠিক আছে, এবং আর যদি 7 না হয়, আর যদি 4 এবং 7 এই দুটোর কোনটাই না হয়, দুইটার যে কোনো একটা হইতেই হবে, দুইটার যে কোনো একটা হইতেই হবে, এই দুটোর কোনটাই যদি না হয় তাহলে আমরা বলতে পারি f equal to 0, ঠিক আছে, f equal to 0। এই জায়গায় তোমরা এন্ড নাকি অর এটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাও, তো এগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, এই কনফিউশনটা তোমাদের নিজেদের দূর করতে হবে। তো আর যদি 4 না হয় এবং আর যদি 7 না হয়, দুইটার কোনটাই যদি না হয়, তাইলে আমি বলতে পারি এটা লাকি নাম্বার না, অর্থাৎ f এর মান 0 করে দিলাম। বাইরে এসে if f equal to 0 আমি কি করতে পারি, printf তোমার বলতে পারি নট লাকি, ঠিক আছে, এলস printf লাকি। তাহলে আমি একটা নাম্বারের জন্য করলাম, দেখি রান করে x এর মান 477 দিলে কি আসে, এটা লাকি নাম্বার। এখানে যদি একটা মাঝখানে 1 ঢুকাই দেই তাহলে এখানে বলতেছে নট লাকি, তাহলে কাজ করে। আচ্ছা তাহলে কাজ করে, এখন দেখি তাহলে এই কাজটা, এখন একটা নাম্বার লাকি কি লাকি না সেটা বের করতে শিখলাম। এখন আমাকে বলতেছে যে এ থেকে বি এর মধ্যে যতগুলো লাকি নাম্বার আছে সবগুলো প্রিন্ট করতে। এ থেকে বি এর মধ্যে ধরো 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে যা যা নাম্বার আছে সবগুলোর মধ্যে যারা লাকি ওদেরটাই আমি প্রিন্ট করব। তাহলে কিভাবে করব, তাহলে আমি এ আর বি ধরো ইনপুট নিলাম, এরপর একটা লুপ চালাই দিতে পারি, এরকম ফর i equal to a i less than or equal b b i plus plus। এখন আমরা একটা ভুল করে ফেলি অনেক সময় কোড করতে গিয়ে। কি ভুল করে ফেলি, আচ্ছা প্রিন্টএফ এখানে ধরো %d, আমরা শুধু এখন লাকি গুলো প্রিন্ট করলে মনে হচ্ছে না, আমাদের তো সবগুলো প্রিন্ট করতে বললে শুধু লাকি গুলো প্রিন্ট করতে বলছে। আমি ধরো আপাতত একটু বোঝার সুবিধার জন্য %d is lucky করে প্রিন্ট করি। আচ্ছা দেখো আমরা একটা ভুল এখানে করি, সেটা হচ্ছে যে এখন তো i equal to a থেকে b সবগুলোর জন্য করতে হবে, তাহলে আমরা দেখা যায় যে ওই i নিয়ে কাজ করা শুরু করে দিই, ঠিক আছে, i নিয়ে কাজ করা শুরু করি, এবং এটা যখন প্রিন্ট করি দেখি যে আর কাজ করে না, মানে দেখা যায় যে আমাদের কোডটা কেন কাজ করতেছে না আমরা ওটাও বুঝতে পারি না। এখানে দেখো একটা ইনফিনিটি লুপে পড়ে গেছে, ঠিক আছে, দেখো একটা ইনফিনিটি লুপে পড়ে গেছে। আচ্ছা এখন আর কাজ করতেছে না, কাহিনী কি? কাহিনীটা হচ্ছে এটা আমি একটু থামাই দিই। তো এখন এটা কেন কাজ করে না, কাহিনী কি? কাহিনীটা হচ্ছে দেখো i এর মান যখন a নিলাম, এটা i এর মানটা a থেকে b পর্যন্ত চলা উচিত ছিল, a থেকে b এর পর্যন্ত চলা উচিত ছিল। এখানে এসে আমি i এর মান কি করে দিচ্ছি, 0 করে দিচ্ছি না। 0 কিভাবে করতেছি, যে i 0 থেকে বড় হওয়া পর্যন্ত i কে আমি কি করতেছি, ভাগ করতে 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 0 বানাই দিচ্ছি। তো ভাই i কে যদি আমি 0ই বানাই দেই তাহলে তো এই লুপটা কখনোই আর a থেকে b পর্যন্ত চলতে পারবে না, বারবার 0 থেকে শুরু হবে, ঠিক আছে। তো আমরা দেখা যায় বাইরের লুপ যেটা দিয়ে কন্ট্রোল করি সেটাই ভেতরে আবার ইউজ করে ফেলি। তো এই কারণে খেয়াল রাখতে হবে লুপ যেটা দিয়ে চালাচ্ছি, যে ভেরিয়েবল i দিয়ে চালাচ্ছি, ওই ভেরিয়েবল দিয়ে আমি এখানে ভেতরে কাজ করতে পারবো না। আমার করতে হবে কি, এখানে x এর জন্য যে কোডটা আমি করছিলাম ওইটাই রাখবো, ঠিক আছে, মানে আইটাকে ধরো ডিক্লেয়ার করলাম। আমি এখানে করলাম কি, ধরো x equal to i লিখলাম, তারপরে আমি ইচ্ছা মতো কি x কে ইচ্ছা মতো চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই, আমার i তো ঠিকঠাক আছে।
আর এখানে আমি গিয়ে আইটাকে প্রিন্ট করে দিলাম লাকি লাকি লাকি। তাহলে ধরো 2 থেকে কত 1000-এর মধ্যে যা যা লাকি নাম্বার আছে এখন সে সবগুলো প্রিন্ট করবে, ঠিক আছে? তো 2 হচ্ছে লাকি, 3 হচ্ছে লাকি, ইফ f equal to 0 0 না সরি 1 হইলে, মানে আমি উল্টা করে ফেলছি। আরেকটা ভুল হয় সেটা হচ্ছে f equal to 1 টা আমরা বাইরে লিখি, যে ভুলটা আমি এখন আবার করলাম। তো এইটা আমার করতে হবে এখানে, কারণ প্রত্যেকটা নাম্বার চেক করার আগে নাম্বারটা লাকি কি লাকি না ওটার জন্য এখানে কি বসাতে হবে, f equal to 1 টা এখানে বসাতে হবে, কারণ প্রত্যেকটা নাম্বারের জন্য আমরা কি আলাদা করে কাজ শুরু করতেছি। কাজ শুরুর আগেই আমার এই ধরে f equal to 1 মানে ফ্ল্যাগের মানটা রিসেট করে দিতে হবে। এই ভুলটার জন্য কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় কি ডিবাগ করতে অনেক সময় লেগে যায়, ঠিক আছে? যাই হোক, এখন যদি রান করি আশা করি ঠিকঠাক মতো কাজ করবে। 4 7 44 47 74 এরকম করতে করতে লাকি নাম্বারগুলো আসছে। তো তাহলে এই প্রবলেমটাতে আসলে লাকি আনলাকি ওইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো শেখা, যে আমরা এখানে জিনিসগুলো রিসেট করব, তারপরে যেটা দিয়ে লুপ চালাচ্ছি ওটাকে আমরা ইউজ করব না। আর একটা প্রবলেমে যেটা আমাকে বের করতে বলা হয়েছে মানে লাকি নাম্বার কিনা বের করতে বলা হয়েছে, ওটা না করে আনলাকি গুলো বের করা আমার জন্য সহজ। ওভাবে উল্টা থেকে আমি একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করতে পারি কোডিংটাকে। তো এই জন্য এই প্রবলেমটা আমি বেসিক্যালি দেখাইলাম, আর নাইলে অনেকে এটা সলভ করতে পারছিল। সামস, আচ্ছা এটা আসলে এটাও হচ্ছে মানে ইয়া টাইপের একটা প্রবলেম। এখানে বলতেছে যে একটা সংখ্যা দেওয়া আছে, ধরো ফার্স্টে ধাপে ধাপে ফার্স্টে মানে ইয়াটা বলি, সেটা হচ্ছে তোমাকে একটা রেঞ্জ দেওয়া আছে, যে ধরো 20 বলবো, 20 মানে হচ্ছে যে 1 থেকে 20, এখানে ফার্স্টে 20 মানে 1 থেকে 20, 1 থেকে 20 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে, 1 থেকে 20 এর মধ্যে যেই সংখ্যাগুলো আছে তাদের ডিজিট সাম, যেমন 11 এর ডিজিট সাম 2, 12 এর ডিজিট সাম 3, 13 এর ডিজিট সাম 3 আর 1 এর 4, তাদের ডিজিটের সামেশন যদি a থেকে b এই রেঞ্জের মধ্যে থাকে, a থেকে b এই রেঞ্জের মধ্যে তাদের ডিজিটের সামেশন গুলো থাকে, তাহলে যাদের ডিজিট সাম এই a থেকে b এর মধ্যে আছে ওদের যোগফলটা বের করতে বলছে। একটু পেঁচাইছে আর কি প্রশ্নটা। আচ্ছা 1 থেকে 20 এর মধ্যে যে সংখ্যাগুলোর ডিজিট সাম 2 থেকে 4 এর মধ্যে 2 থেকে 5 এর মধ্যে আছে ওই সংখ্যাগুলো আমি একটু দেখি। 1 থেকে 20 এর মধ্যে যে সংখ্যাগুলোর ডিজিট সাম 2 থেকে 5 এর মধ্যে আছে, যেমন ধরো 2 এটার ডিজিট সাম 2, 3 4 5 11, 11 এর ডিজিট সাম কত 2, 12 এর ডিজিট সাম 3, 13 এর ডিজিট সাম 4, এরকম যে সংখ্যাগুলোর ডিজিট সাম 2 থেকে 5 এর মধ্যে আছে এগুলোর বাইরে কোন একটা সংখ্যা চিন্তা করো, ধরো 17, 17 এর ডিজিট সাম কত 7 আর 1 8, 17 এর ডিজিট সাম 7 প্লাস 1 প্লাস 7 সমান 8, 17 এর ডিজিট সাম হচ্ছে 8। তো এখন যে সংখ্যাগুলোর ডিজিট সাম 2 থেকে 5 এর মধ্যে আছে ওই সংখ্যাগুলোকে ফার্স্ট আমরা বের করলাম, এরপর বলতেছে ওই সংখ্যাগুলোর সামেশন বের করতে। এখন এই যে এই সংখ্যাগুলোকে যদি তুমি সাম করো তাহলে দেখবা 84 পাচ্ছ। তাহলে তোমাকে তিনটা সংখ্যা দেবে n a b ইনপুট হিসেবে, 1 থেকে n এর মধ্যে যে সংখ্যাগুলোর ডিজিট সাম a থেকে b এর মধ্যে থাকে তাদের যোগফল বের করতে বলছে। তাহলে আমরা ধাপে ধাপে কাজ করি, আগে ডিজিট সাম বের করার চেষ্টা করি। তো ডিজিট সাম কেমনে বের করব, ডিজিট সাম বের করা সহজ, আগের যে কোডটা ওখানে আমি জাস্ট এই কাজটা করে দিলেই হয়, ঠিক আছে? আগের যে কোডটা ছিল ওখানে এই কাজটা করে দিলেই হয়। আমি আপাতত এগুলো একটু মুছে দিলাম, এটা করলেই হয়। সেটা হচ্ছে কি আগে ডিজিট গুলোকে একটা একটা আলাদা করতেছি, ধরো x এর মান 1 2 3 আছে, ফার্স্টে সাম এর মান 0 করব, সাম এর মান 0, x এর মান 1 2 3, এটা যদি করি তাহলে কি আমি যদি এবার প্রিন্টএফ s দেই তাহলে কি s এর মানটা পেয়ে যাব, ডিজিট সামটা পেয়ে যাব। আচ্ছা তাহলে আমরা এটা রান করি যে 1 2 3 এর ডিজিট সাম কত হয়, 3 2 5 আর 1 6, 6 হয়। তো এখানে সরি s কে ডিক্লেয়ার করা হয়নি। তাহলে আমরা ধাপে ধাপে কাজ করব। ফার্স্ট হচ্ছে কি জাস্ট একটা সংখ্যার ডিজিট সাম বের করতে পারি কিনা ওই জিনিসটা চেক করব। এরপর কি করব 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যার ডিজিট সাম বের করব, ঠিক আছে? 1 থেকে n পর্যন্ত। তো 1 থেকে n পর্যন্ত যদি করতে চাই তাহলে কিভাবে করতে হবে, যে এখানে i = 1, i < n এভাবে দিতে হবে। আর এখানে আমি একটা n নেই, n এর মান ধরো 20 দিলাম। তো 1 থেকে n এর মধ্যে যে সংখ্যাগুলোর ডিজিট সাম আচ্ছা 1 থেকে n এর মধ্যে সবগুলো সংখ্যার ডিজিট সাম ধরো বের করতে আছে, তাহলে ওটা করি। আচ্ছা তাহলে এটা কি করা যায়, তাহলে s = 0 এটা ঠিক আছে, আর x = এখানে কি লিখবো i লিখবো।
তাহলে এখানে 1 থেকে n এর মধ্যে সবগুলো সংখ্যার ডিজিট সাম চলে আসবে। আচ্ছা, এবার 1 থেকে n এর মধ্যে সবগুলোর সংখ্যার ডিজিট সাম আমাকে বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কি যেসব সংখ্যার ডিজিট সাম 2 থেকে 5 এর মধ্যে, বা ধরো s বা ধরো a less than or equal s and s less than or equal b, অর্থাৎ যদি a থেকে b এর মধ্যে থাকে ডিজিট সাম গুলো, তাহলে শুধু ওগুলো প্রিন্ট করতে বলছে। যেমন আমি এখানে %d দুইটা দিই, i দিই আর s দিই, তাহলে দেখবা যে কোন কোন সংখ্যাগুলোর ডিজিট সাম 2 থেকে 5 এর মধ্যে আছে ওগুলোকে সে প্রিন্ট করবে। আমি এখানে a আর b এর মান 2 থেকে 5 দিয়ে দেই, এটা রান করি। আচ্ছা দেখো 2 3 4 5, তারপরে 11 12 13 14 20, এই সংখ্যাগুলোর ডিজিট সাম কি 2 থেকে 5 এর মধ্যে আছে। এখন এই সংখ্যাগুলোর সামেশন বের করতে বলছে, তাহলে আমি আরেকটা সামেশন ধরে নিলাম, ওইটা সাম এখানে কি প্লাস ইকুয়াল s, এটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা ধরো আমি এখানে সাম নামে একটা ভেরিয়েবল নেব, ওটার মান ধরো 0 নিলাম। তো সাম প্লাস ইকুয়াল টু s না সরি i দিতে হবে, মানে সংখ্যাগুলোকে যোগ করতে বলছে, ডিজিট সামগুলো কেন সংখ্যাগুলোকে, সাম প্লাস ইকুয়াল i দিলাম। ঠিক আছে, তারপরে সামটাকে প্রিন্ট করে দিতে হবে, ওটা করা হয়নি, সামটাকে প্রিন্ট করে দিতে হবে। এখন এটা যদি দেখো তাহলে দেখবা দেখি ইয়া পাচ্ছ, ওই 84 যেটা দিতে বলা হয়েছে ওটা দেখবা পাচ্ছ। আচ্ছা এই যে দেখো 84। ঠিক আছে, আচ্ছা তো আশা করি এটা বুঝছো। তো আমি এই প্রবলেমগুলো কেন দেখাচ্ছি যে তোমরা এগুলো মানে দেখাতে বলছে জন্য দেখাচ্ছি, বেসিক্যালি ওটা না, এই প্রবলেমগুলো তুমি কিভাবে চিন্তা করবা, কিভাবে ধাপে ধাপে এগুলোর চিন্তাটা আগায় নিয়ে যাবা, কোডিংটা তুমি কিভাবে ধাপে ধাপে করবে ওটা দেখানোর জন্য বেসিক্যালি কাজটা করতেছি। তারপরে কমন মিস্টেক কিছু দেখাইলাম, কিছু কমন মিস্টেক দেখাইলাম, এই মিস্টেক গুলো যেন তোমার মাথায় থাকে, এটা কারণে দেখা হয়েছে। কনভার্ট টু ডেসিমাল 2, আচ্ছা x নাম্বার প্রবলেম, এটাও বেসিক্যালি সহজ। এই প্রবলেমটাতেও তোমার ধাপে ধাপে চিন্তা করো ওই জিনিসটা আসবে। এখানে বলা হচ্ছে তোমাকে একটা সংখ্যা দেওয়া হবে, যে ধরো 13। ফার্স্ট অফ অল এটাকে তোমার বলতেছে যে এটার বাইনারিতে কয়টা 1 আছে সেটা বের করতে, ওই 1 গুলোকে পাশাপাশি বসাইলে, ওই 1 গুলোকে পাশাপাশি বসাইলে কি হয় সেটা দেখতে, ওইটা বাইনারিতে কি সংখ্যাকে রিপ্রেজেন্ট করে সেটা দেখতে। আচ্ছা যেমন 13 এর বাইনারি হচ্ছে 1101, এখানে 1 আছে কয়টা, 3টা, 3টা 1 কে যদি পাশাপাশি বসাও কি হয়, 3টা 1 কে পাশাপাশি বসালে 7 হয়, আউটপুট দিতে হবে এই জিনিসটাই। যেমন ধরো 10 মানে কি 1010, এটা 10 এর বাইনারি, এটা 10 এর বাইনারি। ঠিক আছে, 1010 এটা হচ্ছে কি 10 এর বাইনারি, মানে ডেসিমেল 10 এর বাইনারি, 10 ডেসিমেল 10 এর বাইনারি হচ্ছে 1010। এখানে 1 কয়টা আছে, 2টা, পাশাপাশি 2টা 1 বসাইলে ওইটা ডেসিমেলে কি হয় 3 হয়। ঠিক আছে, তারপরে 8 মানে কি 1000 বাইনারিতে, এখানে 1 আছে কয়টা, একটা, 1 যদি একটা থাকে তাহলে বাইনারিতে 1 মানে ডেসিমেলও 1, তার মানে এখানে 1 কয়টা আছে তোমার কাউন্ট করতে হবে এর বাইনারিতে, ওই 1 কয়টা আছে সেটা কাউন্ট করার পরে 1 গুলোকে পাশাপাশি বসাইলে সেটা বাইনারিতে কোন সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করে সেটা তোমার বলতে হবে। আচ্ছা তাহলে ফার্স্ট ধাপ হচ্ছে কি 1 কয়টা আছে বাইনারিতে কাউন্ট করে, তো এখন একটা সংখ্যা এটাকে আমরা বাইনারিতে কেমনে পরিণত করি, 2 দিয়ে ভাগ করে 13 কে 2 দিয়ে ভাগ করলাম 6 হলো, হাতে 1, 6 কে 2 দিয়ে ভাগ করলাম 3 হলো, হাতে 0, 3 কে 2 দিয়ে ভাগ করলাম তারপর কত আসলো, 1 আসলো, হাতে 1, 1 কে 2 দিয়ে ভাগ করলাম 0 আসলো, হাতে 1। তো এই যে ভাগশেষ আর ভাগফল আর রিমাইন্ডার, ভাগফল আর রিমাইন্ডার এই জিনিসগুলো পাশাপাশি লিখলাম। তো তারপর উল্টা থেকে যদি আমি লিখে যাই তাহলে কি বাইনারিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা তাহলে একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে থাকবো যতক্ষণ না 0 হচ্ছে। আমার এই প্রবলেমে যেহেতু 1 কয়টা আছে কাউন্ট করতে বললো, কাজেই এই 1 0 এগুলোকে পাশাপাশি বসানোর আমার দরকার নেই, জাস্ট কাউন্ট করে ফেলতে পারলেই হচ্ছে, পাশাপাশি আর বসানোর দরকার নেই, কাউন্ট করে ফেলতে পারলেই হচ্ছে। ফার্স্টে আমি তাহলে 1 নাম্বার কাজটা করি, যে ও এখানে যদিও বা বলছে তোমাকে কনভার্ট n টু ইটস বাইনারি রিপ্রেজেন্টেশন, তোমার দরকার নেই বাইনারি রিপ্রেজেন্টেশনের, কারণ তুমি কাউন্ট করে ফেললেই হচ্ছে। আর যদি রিপ্রেজেন্টেশনের দরকারও পড়ে তাও তুমি করতে পারবা আই নাম্বারের কনসেপ্টটা দিয়ে। কাউন্ট নাম্বার অফ ওয়ান্স ইন দ্য অ্যাবভ বাইনারি রিপ্রেজেন্টেশন, 1 কয়টা আছে কাউন্ট করতে বলছে,
তারপর বলছে প্রিন্ট দ্য ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার দ্যাট ইটস বাইনারি রিপ্রেজেন্টেশন হ্যাজ অনলি দ্য নাম্বার অফ ওয়ান্স দ্যাট ওয়্যার কাউন্টেড অ্যাবভ, মানে ওয়ান যে কয়টা পাওয়া গেছে বাইনারি রিপ্রেজেন্টেশনে ওগুলোর পাশাপাশি বসা দিলে কি হবে সেটা জানতে চাইছে। আচ্ছা আমরা ফার্স্ট ধাপে যাই, সেটা হচ্ছে ওয়ান কয়টা আছে কাউন্ট করা। তাহলে এগুলো আমাদের দরকার নেই। এবার ধরো একটা নাম্বার এক্স আছে, তো এক্স কে ধরো আমি আপাতত 13 বানাই দিই, ঠিক আছে। তাহলে while x greater than 0 আর ইকুয়াল টু x mod 2 2 দিয়ে ভাগ করব, তারপর হচ্ছে কি x ডিভাইডেড বাই ইকুয়াল টু 2 এটাই। আর আমি যদি এগুলোকে একটু প্রিন্ট করি, প্রিন্টএফ যদি % b দিয়ে আর দেই, তাহলে দেখবা পাশাপাশি জিনিসটা দেখা যাচ্ছে, যে দেখা যাবে এখানে কি আসতেছে 1 0 1 1, মানে উল্টাতে আসবে, আর কি উল্টাতে আসবে 1 0 1 1। আমাদের উল্টা শুধু এটা আপাতত দরকার নেই কেন? কারণ আমাদের তো 1 কয়টা আছে সেটা কাউন্ট করা দরকার। তাহলে ইফ আর ইকুয়াল 1 কাউন্ট প্লাস প্লাস, এটা দিয়ে আমরা কাউন্ট করে ফেলতে পারি 1 কয়টা আছে। তাহলে প্রথম ধাপ শেষ, কয়টা 1 আছে সেটা কাউন্ট করে ফেললাম। এবার দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপের জন্য আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে 1 গুলোকে পাশাপাশি বসাইলে কি হয় সেটা দেখতে হবে। এটা আমরা চাইলে 1 গুলোকে পাশাপাশি বসায় কাজ করতে পারি, ব্যাপার না। কিন্তু আমরা চাইলে আরেকটু ট্রিক করতে পারি, 1 গুলোকে পাশাপাশি তো চাইলে বসায় করতে পারি, মানে সেটা হচ্ছে নরমালি 1 পাশাপাশি বসলে যেটা হয় আর কি, এটা আমরা চাইলে করতে পারি, অথবা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারি। ট্রিকটা কিরকম? ট্রিকটা হচ্ছে এরকম, যেখানে 3টা 1 আছে, দেখো একটা 1 2টা 1 3টা 1 5টা 1, একটা 1 মানে 1, 2টা 1 মানে 3, 3টা 1 মানে 7, 4টা 1 মানে 15, 5টা 1 মানে 31, 6টা 1 মানে 63। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো এখানে একটা প্যাটার্ন পাবা। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার কাউন্ট -1, 2 টু দি পাওয়ার কাউন্ট -1। 1 যদি একটা হয় দেখো 2 টু দি পাওয়ার 1 -1 1 আসে। 1 যদি দুইটা হয় 2 টু দি পাওয়ার 2 -1, তাহলে কত আসে? 3 আসে। দেখো 2 এর পাওয়ার হচ্ছে 1 কম, 2 এর পাওয়ার হচ্ছে 1 কম, 2 এর পাওয়ার হচ্ছে 1 কম, এটা না? তাহলে 2 টু দি পাওয়ার কাউন্ট -1 দিয়ে আমরা করে ফেলতে পারি। 2 টু দি পাওয়ার কাউন্ট -1 আমরা তাহলে কিভাবে বের করব? অনেকভাবে বের করা যায়। তো একটা জিনিস যেটা আমরা পরে দেখবো সেটা হচ্ছে এভাবে করা যায়, এভাবে চাইলে করা যায়। এটা আমরা এখন শিখবো না, এগুলো আমরা পরে বিটওয়াইজ অপারেটর যখন পড়বো তখন সেটা দেখবো। আমরা পাও ইউজ করে ফেলতে পারি, সমস্যা নেই, পাও ইউজ করতে পারি, ঠিক আছে। পাও 2 টু দি পাওয়ার কাউন্ট -1, এটা চাইলে আমরা একটা ইন্টিজার x এর মধ্যে রাখতে পারি, এটাই, ঠিক আছে। 2 টু দি পাওয়ার কাউন্ট -1 এই জিনিসটা করলাম। পাও দিয়ে কেন করতে পারি বললাম, যে পাও এতে সমস্যা আছে, ডাবল নিয়ে কাজ করে, কিন্তু তারপরেও কেন বলতেছি, কারণ আমরা বলছিলাম পাও কত পর্যন্ত ঠিকঠাক মতো দেয়, 2 টু দি পাওয়ার বলছিলাম না একটা সংখ্যা 53, এতটুকু পর্যন্ত ঠিকঠাক কাজ করে। তো এখানে এত বড় সংখ্যা আমাদের আসবে না, জাস্ট এতটুকু দিয়ে হয়ে যাবে। তো তাহলে আমি এটা x না কোনো একটা ধরো s এর মধ্যেই রাখি, আর s টাকে ধরো প্রিন্ট করি, তাহলে দেখি এটাতে আসা উচিত কত, যেহেতু এখানে 3টা 1 আছে 7 আসা উচিত, 7 আসে কিনা দেখতে পারি। তো দেখো 7 আসতেছে। তো এখন এটা হচ্ছে মাল্টিপল টেস্ট কেসের জন্য করতে বলছে, তাহলে মাল্টিপল টেস্ট কেসের জন্য করলে জাস্ট আরেকটা বাইরে লুপ চালাই দিলেই হয়ে যাবে। এটা কি বলছে যে মাল্টিপল টেস্ট কেসের জন্য করতে, তাহলে একটা স্ক্যানফ নিয়ে পুরোটার উপর একটা লুপ চালাই দিলেই হবে। তো ঠিক আছে, অনেক লম্বা একটা আজকে আলোচনা হয়ে গেল। তো আমি বেসিক্যালি প্রবলেমের সলভ গুলো দেখাইছি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো যেন তোমরা বুঝতে পারো, সেটার জন্য তোমরা নিজেরা অনেকভাবে সলভ করছো, সমস্যা নেই। তো তোমরা সবসময় চেষ্টা করবা নিজের সলিউশন করার পরে অন্য আরেকজনের সলিউশন দেখতে। যেমন তোমরা এখানেই ওই জিনিসটা করতে পারবা, তুমি ধরো স্ট্যান্ডিংসে গেলে অন্যদের সলিউশন দেখতে পারবা। তুমি যে প্রবলেমগুলো নিজে সলভ করছো সেগুলো, তুমি যেগুলো সলভ করো না ওগুলোর সলিউশন কিন্তু দেখতে পারবা না, কিন্তু যেগুলো তুমি নিজে সলভ করছো ওগুলোর সলিউশন এখানে দেখতে পারবা। এটা একটা মজার জিনিস। তো এটা মজার জিনিস কেন বলছে, কারণ তুমি তখন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো শিখতে পারবে। তো এখানে যেমন ধরো আবেদুল রহমান আনোয়ারি, ধরো ওর কোডটাই আমি দেখি, ও সেট নাম্বারটা কিভাবে করছে একটু দেখি, ঠিক আছে। এটা দেখি, আমি দেখতে পারবো কারণ এটা আমি সলভ করছি, ঠিক আছে। আচ্ছা এটা আমি কিছু বুঝতেছি না, কারণ কি ওর কোডটাও পাইথনে করছে,
তো আমি দেখি অন্য কারো একজনেরটা দেখি যারটা সি প্লাস প্লাসে করা আছে। তুমি চাইলে এগুলো ইয়াও করতে পারবা, যেমন ও সি প্লাস প্লাসে করছে, ওটা দেখো, তুমি ওটা দেখলে বুঝবা যে কিভাবে করছে। তো সি প্লাস প্লাসে হচ্ছে প্রিন্টএফ স্ক্যানএফকে সিন সি আউট দিয়ে করে, প্রিন্টএফটা হচ্ছে সিন দিয়ে করে, আর স্ক্যানএফটা হচ্ছে সি ইন দিয়ে করে ইনপুট, আর প্রিন্টএফটা হচ্ছে আউটপুট সি আউট দিয়ে করে। এটা ছাড়া বাকি সবকিছু সেমই থাকবে। এখান থেকে তুমি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস গুলো দেখতে পারবে, মানে অন্যদের কোডটা দেখলে কিছু আইডিয়া পাওয়া যায়, আচ্ছা ও তো এভাবে করছে, তাহলে এখানে কিছু একটা শেখা গেল, এটাই বের আর কি। ঠিক আছে, তো অন্যদের কোডগুলো দেখলে, হ্যাঁ অনেকের কোড আবার বাজে হয়, সবার কোড তোমার ভালো হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, অনেকের কোড বাজেও হয়, তুমি দেখতে পারবা। যেমন ধরো এই যে প্রথম জন যার কোডটা এখন দেখলাম, ওর কোডটা দেখে তুমি এখানে দেখবা যে ও অনেক কিছু লিখছে, তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে যে এত কিছু কেন লিখছে ও, এগুলো কি সমস্যা, এই সেই অনেক কিছু লিখছে। আচ্ছা, তো তখন তুমি একটু ভালো মতো দেখলে যে বুঝবা যে মানে এই জিনিসগুলো নিয়ে তুমি যদি আবার একটু ঘাটাঘাটি করো, তখন ইয়াটা বুঝবা আর কি, সেটা হচ্ছে এগুলোর প্রয়োজনীয়তা কি সেটা বুঝতে পারবা, যে এখানে ফার্স্ট একটা জিনিস লিখছে, এগুলো কেন লিখছে, বা এই জিনিসগুলো হ্যাশ ডিফারেন্ট কেন লিখছে, এগুলো থেকেও নতুন নতুন কিছু জিনিস শিখতে পারবে। ঠিক আছে, এই জন্য অন্যদের কোডগুলো দেখা দরকার, তো যাদের নিজেদের সলভ হয়ে যায় তারা অন্যদের কোডগুলো দেখি। ঠিক আছে, তাইলে আপাতত আজকে মনে হয় এতটুকু শেষ করি।